শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা জান্নাত। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার থেকে। শুরুতে গার্ডিয়ান লাইভ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে চলছে কারফিউ, সংঘাতের ঘটনায় আটক ২০, বেশিরভাগ দোকান বন্ধ, রাস্তায় মানুষ ও যান চলাচল কম, বিভিন্ন স্থানে বিক্ষোভ। ফরিদপুরে রাজবাড়ীতে এনসিপির জুলাই পদযাত্রা, অহিংস কর্মসূচিতে বাধা এলে প্রতিরোধ করা হবে, পথসভায় ঘোষণা দলের আহ্বায়ক নাহিদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পর্যন্ত ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সেখানে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ চলবে, তবে এখনো কোনো মামলা হয়নি। গোপালগঞ্জ রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে ভোরে থমথমে পরিস্থিতি ছিল গোপালগঞ্জ শহরে। কারফিউর কারণে বন্ধ থাকে বেশিরভাগ দোকানপাট। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সড়কগুলোতে বাড়ে যান চলাচল ও মানুষের উপস্থিতি। তবে বন্ধ রয়েছে গোপালগঞ্জ টেকেরহাট এবং গোপালগঞ্জ ব্যাসপুর সহ স্থানীয় বিভিন্ন রুটে বাস চলাচল। ভাই আমরা হলো মনে করেন দিন আনি দিন খাই, বাড়ার গাড়ি বুঝছেন, এখন আমাদের পেটের দায়ে মনে করেন যে বেরোইতে হয়। কালকে সারাদিন এই মিটিং ছিল, জ্ঞান জানার ভয় ছিল, বাড়াতে পারি নাই, ইনকাম করতে পারি নাই, আজকে তো একটু বেরোতেই হবে। আসলে আমাদের তো পরিবার আছে, যার কারণে এখন বাধ্যকতায় বেরোতে হচ্ছে। এদিকে শহরের ঘোনাপাড়া এলজিইডি মোড়, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কোর্ট চত্বর, লঞ্চঘাট, কাঁচাবাজার ও পুলিশ লাইন্স মোড় সহ পুরো জেলা জুড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। পুলিশ তো সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে, জনগণের জনবান্ধব পুলিশ হিসাবে তারা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় সবসময় সদা প্রস্তুত। আমরা এই যে ঘটনা ঘটলো এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। অন্যদিকে সকালে জেলা কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক। গতকাল বিকালে কার্যক্রম নিষিদ্ধ দল, আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী হঠাৎ জেলা কারাগারে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় কারাগারের জানালার কাচ ভেঙে যায়। আমাদের একটা গাড়ি একটু ভাঙচুর হয়েছে, এখানে একটা মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে, এখানে একটা ব্যক্তিগত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই জিনিসগুলো, আমাদের ক্যান্টিনে কিছু ভাঙচুর হয়েছে, এখানে এই জিনিসগুলো আমরা ক্ষতিটা পুষিয়ে নেব। গতকাল জেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। এতে 4 জন নিহত হন এবং গুলিবিদ্ধ হন অন্তত 9 জন, আহত হন অর্ধশতাধিক। এ ঘটনায় জেলায় আইন শৃঙ্খলা বিবেচনায় আজ এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলা, সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। জামালপুরে শহরের বিজয় চত্বর ও বিসিক সংলগ্ন দড়িপাড়া বাইপাস সড়কে ব্লকেট কর্মসূচি পালন করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্লকেট কর্মসূচির কারণে জেলা সদরের সাথে বিভিন্ন উপজেলার প্রায় 40 মিনিট সড়ক যোগাযোগ বন্ধ ছিল। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি। নড়াইলে বের হয় বিক্ষোভ মিছিল সমাবেশ। লালমনিরহাট শহরের বড় মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়াত। প্রধান সড়ক ঘুরে বিক্ষোভ মিছিলটি মিশন রোডে গিয়ে শেষ হয়। পরে পথসভায় বক্তারা গোপালগঞ্জে বিপ্লবীদের উপর হামলার তীব্র নিন্দা জানান। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ ফরিদপুরে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অহিংস কর্মসূচিতে বাধা এলে প্রতিরোধ করা হবে। বিকেলে রাজবাড়ী এবং রাতে মানিকগঞ্জে পথসভা করবে এনসিপি। সকালে খুলনা থেকে রওনা দিয়ে দুপুরে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছান এনসিপির নেতারা। সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে দুপুর 2:30টায় শহরের জনতা ব্যাংক মোড়ে পথসভায় মিলিত হয় এনসিপির নেতারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অহিংস কর্মসূচিতে বাধা এলে প্রতিরোধ করার ঘোষণা দেন। এ সময় তিনি গোপালগঞ্জের ঘটনায় জড়িত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। যারা ভেবেছিলেন এই জুলাই পদযাত্রা
বুলেটকে তোয়াক্কা না করে বারবার রাজপথে দাঁড়িয়েছে, তাদের নেতৃত্বে এই জুলাই পদযাত্রা থামবে না। বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি, বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। পথসভায় এনসিপির কেন্দ্রীয় অন্যান্য নেতারাও বক্তব্য দেন। এ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা জানান নেতারা। পথসভা শেষে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। মাছরাঙা নিউজ ডেস্ক। জুলাই শহীদদের স্মরণে ময়মনসিংহে কফিন মিছিল করেছে জেলা প্রশাসন। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কফিন মিছিল ও সমাবেশ করে তারা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলটি নগরীর প্রধান সড়ক ঘুরে টাউন হল চত্বরে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অংশ নেন। দিনাজপুরের নবাবগঞ্জে শহীদদের স্মরণে শিশু কিশোরদের গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এমন প্রতিযোগিতা হয়েছে মাগুরায়ও। এদিকে জুলাই শহীদদের স্মরণ করে ভোলায় পদযাত্রা করেছে গণ অধিকার পরিষদ। চট্টগ্রামে এম.এ. আজিজ স্টেডিয়ামে জুলাই শহীদ দিবস স্মরণে আয়োজিত হল জুলাইয়ের গান ও ড্রোন শো। গতকাল সন্ধ্যার মধ্যেই স্টেডিয়াম মুখরিত হয় তরুণদের পদচারণায়। পরিবেশিত হয় জুলাইয়ে আহতদের নিয়ে প্রামাণ্যচিত্র। তারপর একে একে গান গেয়ে দর্শক মাতান চিম্বুক, বে অফ বেঙ্গল, র্যাপার হান্নান পারশা ও এলিটা করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুকী আজম, মোস্তফা সরোয়ার ফারুকী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাত 11টায় হয় জাঁকজমকপূর্ণ ড্রোন শো। জুলাইয়ের ন্যারেটিভ, জুলাইয়ের গল্প, এটা বাংলাদেশের মানুষের কাছে হাজির করা আমরা, যেন আমরা ওই জুলাইয়ের সময়টা, ওই আবেগটাকে আবার অনুভব করতে পারি। যে অভিষ্ট লক্ষ্য নিয়ে জুলাইতে আন্দোলন হয়েছে এবং যেটার জন্য অসংখ্য তরুণ জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের রিমেম্বারেন্স, তাদের স্মরণে আনা, জাতিকে মনে করিয়ে দেওয়া যে অনেক ত্যাগের বিনিময়ে আজকের বাংলাদেশের অর্জন। ভোলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর কান্না থামছেই না। জেলার 48 শহীদের স্মৃতি নিয়ে দুঃসহ দিন কাটছে স্বজনদের। জেলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অঝরে কান্নারত এই নারী জুলাই শহীদ মিরাজের ফুপু। গত বছরের 4 আগস্ট ঢাকার মিরপুরে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। মিরাজ পড়াশোনার পাশাপাশি টাইলসের দোকানে কাজ করতেন। শহীদ মিরাজের পুরনো জামা কাপড়ে এখনও তাকে খুঁজে ফেরেন তার স্বজনরা। আমার নাতি যে ঈদের সামনে যে কত আমার লেগে যে প্রিয় আছে, বুঝার লেগে আম খাইতে, কারল খাইতে পাঠাইতো, টাকা ঈদের সামনে বুঝার মার্কেট করতে পাঠাইতো। আমার এই আসর ভাই দুনিয়া ছাড়িয়ে গেছে, আর বাইরে দেখে না যে আমার রোল দিয়ে যে কই যাইলে আমার ভাই, তোরে ভাই। আমার ভাই পুত্রের হাতে একটা গুলি লাগছে, বুকে একটা গুলি লাগছে। ওই দিন হয় একবার দেখতে গেছিল জায়গায়, এরকম গোলাগুলি যখন চলে, দ্বিতীয়বার যায় হয় জায়গায় নিয়েছি, গুলি বিয়ে হয়ে গেছে। ভোলা সদর উপজেলার শহীদ শামীম হাওলাদার। তার স্বপ্ন ছিল 3 সন্তানকে মানুষের মতো মানুষ করবেন, কিন্তু গত বছরের 20 জুলাই পুলিশের গুলি তার জীবন কেড়ে নেয়। তার মৃত্যু পুরো পরিবারকে শোকের চাদরে ঢেকে দিয়েছে। সন্তানরা শুধু একজন অভিভাবক নয়, হারিয়েছে নির্ভরতার শেষ আশ্রয়। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় তাদের মা। বলার সাথে সাথে আমার আপু গাছে উঠে আমার নারিকেল পায়রা যত লাগতো খাওয়াইতো না। এমন আর কে কইব, আমার আপু তো আর কোনোদিন আইব না, খাওয়াইবো না। তার স্বপ্ন ছিল যে আমার ছোট ছেলেটারে আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো। আজকে আমার সেই স্বপ্ন সব চুরমার হয়ে গেছে। জেলা প্রশাসক জানান, গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। তাদের সহায়তার আরও পরিকল্পনার কথাও জানান তিনি। ভোলা জেলায় 48 জন শহীদ এখানে অবদান রেখেছেন। তাদের পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা সহযোগিতা করে থাকি। সরকারের পক্ষ থেকেও তাদেরকে সহায়তা করা হচ্ছে। আমাদের পরিকল্পনা আছে প্রত্যেকটা পরিবারের সক্ষম ব্যক্তিদেরকে কিভাবে স্থায়ীভাবে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা।
কেবল সহানুভূতি নয়, শহীদ পরিবারগুলোর চাওয়া সঠিক বিচার ও সামান্য ভালো থাকার নিশ্চয়তা। ভবিষ্যতে যাতে আর কোনো পরিবারকে এভাবে স্বজন হারাতে না হয়, এমনটাই প্রত্যাশা তাদের। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর যুবদল। পরে তারা বের করে বিক্ষোভ মিছিল। একই ঘটনার প্রতিবাদে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা যুবদল মিছিল বের করে। নোয়াখালীর মাইজদির কোট মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। পরে জেলা জামে মসজিদের সামনে সমাবেশ করে তারা। একই কারণে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুবদল। এছাড়া গাইবান্ধা, ঠাকুরগাঁও, নেত্রকোনা ও ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট আমদানি বন্ধে ভারতের সিদ্ধান্তের পর খুলনা সহ দক্ষিণাঞ্চলে ধসের মুখে পড়েছে কাঁচা পাট ব্যবসা। রপ্তানির জন্য মজুত করা পাট পড়ে আছে গোডাউনে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। দেশ থেকে যে পরিমাণ পাট রপ্তানি হয় তার একটি বড় অংশের যোগান আসে খুলনা সহ দক্ষিণাঞ্চল থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে এই অঞ্চল থেকে প্রতি বছর গড়ে 1,25,000 টন কাঁচা পাট রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। এই রপ্তানির 90% স্থলবন্দর বেনাপোল ব্যবহার করে যায় ভারতের মিলগুলির জন্য। ভারতীয় অধিকাংশ মিল পশ্চিমবঙ্গে অবস্থিত হয় বেনাপোল বন্দর দিয়ে পাট রপ্তানি অর্থ ও সময় সাশ্রয়ী। কিন্তু ভারত সরকার হঠাৎ করে কাঁচা পাট সহ 9টি পণ্য স্থলবন্দর ব্যবহার করে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় গেল 27 জুন। এমন সিদ্ধান্তে স্থবিরতা দেখা দিয়েছে কাঁচা পাট রপ্তানিতে। আমার 1360 টন কন্ট্রাক্ট ছিল, হঠাৎ করে বন্ধ হওয়ার পরপরই 1 সপ্তাহ 10 দিনের ভিতর 400-500 টাকা প্রতি মনে পাটের দাম কমে গেছে। কমে যাওয়াতে দেখা গেল যে আমার 55-60 মন পাট, এই পাট বেল দিয়ে লুজ দিয়ে স্টক আছে। তাতে আমি দেখা যাচ্ছে যে আমি 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি টাকার একটা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গেছি। পাট রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব পড়বে দেশের পাট চাষে, ক্ষতির মুখে পড়বে চাষিরা, এমন শঙ্কা জানিয়েছে পাট রপ্তানিকারকদের সংগঠন বিজেএ। অনেকের মাল পোর্টে চলে গিয়েছে, সেখান থেকে ফেরত নিয়ে আসতে হয়েছে, এবং আমাদের যে আরও যে অর্ডারগুলো আছে পরবর্তীতে ক্রমান্বয়ে যাবে, সেগুলো অর্ডার তারা ইতিমধ্যে ক্যান্সেল করেছে। আর এটার জন্য এখন নৌপথ দিয়ে যেতে গেলে যে প্রসেস করতে হবে সেটা একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটা ব্যাপার। এমন বাস্তবতায় কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পাশাপাশি কাঁচা পাটের নতুন বাজার খুঁজতে কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। পাশাপাশি পাট পণ্য উৎপাদন ও রপ্তানিতে ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করছে সংস্থাটি। ভারতে রপ্তানি হয় প্রধানত, কিন্তু ব্যবসায়ীরা যদি ম্যানুফ্যাকচারিস্ট বিভিন্ন পণ্য রপ্তানি করে ফিনিশ গুডস যদি বাংলাদেশেই তৈরি করতে পারে, তাহলে সেটা যদি রপ্তানি করা যায়, সেক্ষেত্রে কিন্তু রপ্তানির আমাদের আরও বেশি আয় বাড়বে, আর একই সাথে কর্মসংস্থানটাও বাড়বে। তথ্য বলছে সর্বশেষ 2024-25 অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে ভারতে 1,06,000 টন কাঁচা পাট রপ্তানি হয়, যা থেকে আয় হয় $8,28 লাখ, যা আগের অর্থ বছরের তুলনায় $1,26 লাখ কম। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করে হরিণ শিকার এবং পাচারকালে মাংস সহ 2 পাচারকারীকে গ্রেফতার করেছে বন বিভাগ। সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাবুরহাট বাজারে ঢাকাগামী একটি বাস থেকে 10 কেজি হরিণের মাংস সহ তাদের গ্রেফতার করা হয়। দুপুরে সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সুন্দরবনের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির বনরক্ষীরা এ অভিযান চালায়। এ সময় হরিণের মাংস সহ আব্দুল সালাম ও মোহাম্মদ জাকারিয়া নামে 2 পাচারকারীকে আটক করা হয়। এদিকে গত 24 ঘন্টায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় বনরক্ষীরা অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ শিকারী চক্রের বেশ কয়েকটি টংঘর গুড়িয়ে দিয়েছে।
মাছের মাথার ফেলে দেওয়া অংশ থেকে পিটুইটারি গ্ল্যান্ড বা প্রাকৃতিক হরমোন সংগ্রহ করে বাজারজাত করছেন যশোরের এক উদ্যোক্তা। এই হরমোন ব্যবহার করা হচ্ছে বিভিন্ন হ্যাচারিতে রেণু উৎপাদনে। যশোর রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কার্প জাতীয় মাছের মাথা থেকে পিটুইটারি গ্ল্যান্ড সংগ্রহ করছেন মাছ কাটার সাথে জড়িতরা, স্থানীয়ভাবে যারা বটিওয়ালা নামে পরিচিত। তাদের কাছ থেকে এসব পিটুইটারি গ্ল্যান্ড বা পিজি সংগ্রহ করে মাছের রেণু উৎপাদনে ব্যবহারের জন্য উপযোগী করা হচ্ছে ল্যাবে। প্রতিটি পিজি বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকায়। আমাদের বর্তমানে এক পিস 4 টাকা করে দিচ্ছে। দেখা যাচ্ছে দিনে দেখা যাচ্ছে যদি আপনার 100টা তুলতে পারে তাহলে 400 টাকা হয়, সেই অনুযায়ী কম বেশি হয়। সেই এই হিসেবে আমরা মোটামুটি সংসারটা একটু ভালোভাবে চলে। আমরা সাধারণত 2 রকমের পিজি সংগ্রহ করে থাকি, একটা ভেজা পিজি এবং একটা ড্রাই পিজি। তো আমরা ভেজা পিজিটা আসলে ক্লিনিং করে সেটা গুণগত মান নিশ্চিত করে বাজারজাতকরণ করি, এবং যে পিজিটা ড্রাই করি সেই পিজিটা আমরা ড্রাইয়ের জন্য ল্যাবে নিয়ে আসি এবং প্রথমে ওভেনের মাধ্যমে সেটা ড্রাই করি, এবং ড্রাই হওয়া পিজিটা ময়েশ্চার কন্ট্রোলিংয়ের জন্য ময়েশ্চারিং মেশিনে রাখা হয়। হ্যাচারিগুলোতে রেণু উৎপাদনে ব্যবহার করা হয় কৃত্রিম হরমোন। অনেক সময় এই কৃত্রিম হরমোন কাজে আসে না। পিটুইটারি হরমোন দিয়ে বেশি রেণু উৎপাদন হয়। জেলার তরুণ উদ্যোক্তা নওয়াজ শরীফ পিজি দিয়ে রেণু উৎপাদনে সফল হয়ে স্থানীয়ভাবে তা ছড়িয়ে দিয়েছেন। এরই মধ্যে যশোর, খুলনা, সাতক্ষীরার বেশিরভাগ হ্যাচারিগুলোতে ব্যবহার হচ্ছে এই প্রাকৃতিক হরমোন। এতে প্রজননের হার ও মাছের যথাযথ বৃদ্ধি আশা জাগিয়েছে এই সেক্টরে। আমি এ পর্যন্ত প্রায় 6 থেকে 7 লাখ টাকা ইনভেস্ট করেছি, এবং আমি আমার যে প্রাথমিক কাজ ছিল যে আমরা মার্কেটিংয়ের কাজ করা, সে কাজগুলো করতে সম্পন্ন হয়েছে, এবং আমি নিজে প্রায় 50,000 টাকা মতো প্রতি মাসে লাভবান হচ্ছে। এই খাতকে সম্প্রসারিত করতে আগ্রহীদের ঋণ দেয়া ও পিটুইটারি গ্ল্যান্ড সংগ্রহের প্রশিক্ষণের কাজ করছে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন ও বিভিন্ন সংগঠন। এই পিজির বিপরীতে যেটা ব্যবহার হয়ে থাকে এতদিন সিনথেটিক হরমোনটা ব্যবহার হচ্ছে, এটা আসলে হ্যাচারিতে ব্যবহার করলে ব্রুড মাছ এবং মাছের যে রেণুটা থাকে এই রেণুটার উপর একটা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কিন্তু এই ন্যাচারাল পিজিটা ব্যবহার করলে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, যার কারণে আমাদের মাছের গুণগত মান উন্নত হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থেকেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা ইম্পোর্ট করে থাকি বা নিয়ে এসে থাকি, বাট আমরা যদি আমাদের দেশে এই প্রোডাকশনটা বাড়াতে পারি, পিটুইটারি গ্ল্যান্ড কালেকশনটা করে তারপর এটা প্রিজার্ভেশন করতে পারি, বাজারজাতকরণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের যে প্রোডাকশন সেটা আরও বেশি ইনক্রিজ হবে। দেশের 964টি নিবন্ধিত হ্যাচারিতে বছরে প্রায় 40 থেকে 45 কেজি পিজি বা পিটুইটারি হরমোনের প্রয়োজন হয়, কিন্তু হ্যাচারি মালিকরা পাচ্ছেন 25 থেকে 26 কেজি পিজি। প্রতি কেজি পিজি বা পিটুইটারি হরমোনের দাম 60 লাখ থেকে 1 কোটি টাকা। মাছরাঙা, নিউজ ডেস্ক। ফেনী ও নোয়াখালীর উঁচু এলাকাগুলো থেকে পানি নেমে গেলেও এখনও পানিবন্দী হয়ে আছে নিম্নাঞ্চলের অনেক মানুষ। দুর্গত এলাকার পানি নামার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। কিছু কিছু এলাকায় হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি দেখা যাচ্ছে। অনেক এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকটে বানভাসী মানুষ। নোয়াখালীর উঁচু এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করলেও পৌরসভার নিচু এলাকাগুলো এখনও জলাবদ্ধ। সড়কগুলোতে পানি থাকায় গ্রামীণ যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের বাড়িতে পানি উঠছে, গরু ঘরেও পানি, আর থাকার ঘরেও পানি, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে। বহুত কষ্ট হয়, ইন্দি বাংলা হয়ে গেছে। আমার 10-15 জনের টাইলি তারপর সিএনজিটা পার করতে হয়, আর আমার সকা সাম্বা সবকিছু ভাঙি যাবে। 50,000 টাকা জ্বালা যা বসাইছি 10,000 জ্বালা হয়েছি ব্যাগ শেষ। কিভাবে যাবো তা চিন্তা করতেছি, ছোট বাচ্চা লই পড়ি না মরি। মানুষ খুব কষ্টে আছে, পানি মইতে নামতেছে না, খালটাল আবর্জনা পুড়ে রয়েছে, পরিস্থিতি খুব ভয়ানক। বাড়িতে পানি, চুলাতে পানি, কোনো বাথরুমে রান্দি খাইব, বাথরুমও যাইতাম পারি না। পানি এখনো জমাট বেঁধে আছে, যদি পানিটা সরানো যেত, নোয়াখালী খালটা যদি খনন করা হয় তাহলে আমাদের জন্য পানি নিষ্কাশন অনেক উপকার হবে। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে মোহাম্মদ খালেকুজ্জামান নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে 36 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, খালেকুজ্জামান বুধবার ডেঙ্গু আক্রান্ত হন, পরে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। সকালে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। কুমিল্লায় গত 24 ঘন্টায় 67 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে 11 জন, মানিকগঞ্জে 6, নোয়াখালীতে 3 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গু প্রকোপের কারণে শরীয়তপুর জেলা ও সদর উপজেলা পর্যায়ে হাসপাতালে ভিড় করছেন রোগীরা।
চট্টগ্রামে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ। দুপুরে নগরীর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল মিয়া জানান, ভোরে আনোয়ারা থানার বারুমচড়া এলাকায় আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে অস্ত্র তৈরির 11টি যন্ত্রাংশ, মাটিতে পুঁতে রাখা একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি LG 8 রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এছাড়া অস্ত্র রাখার বক্স, স্মার্টফোন এবং নগদ 3,65,000 টাকা জব্দ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের করিমবাজার এলাকায় আটকে রাখা 80টি টিয়া পাখি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গতরাতে পরিচালিত এই অভিযানে 2 পাচারকারীকেও কারাদণ্ড দিয়েছে আদালত। রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি দল শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে। অভিযানে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে যশোর জেলার শওকত আলীকে 20 দিন এবং বাগেরহাটের কামরুল শেখকে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। বন্যপ্রাণী সুরক্ষায় এরকম অভিযান চলবে বলে জানিয়েছে বন বিভাগ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। গোপালগঞ্জে চলছে কারফিউ, সংঘাতের ঘটনায় আটক 25। বেশিরভাগ দোকান বন্ধ, রাস্তায় মানুষ ও যান চলাচল কম, বিভিন্ন স্থানে বিক্ষোভ। ফরিদপুর ও রাজবাড়ীতে এনসিপির জুলাই পদযাত্রা, অহিংস কর্মসূচিতে বাধা এলে প্রতিরোধ করা হবে, পথসভায় ঘোষণা দলের আহ্বায়ক নাহিদের। স্থলবন্দর দিয়ে ভারতে কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় খুলনা সহ দক্ষিণাঞ্চলে কাঁচা পাট ব্যবসায় ধস, মজুদ পাট পড়ে আছে গোডাউনে। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।